আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের। যেটা আমরা এর আগের দিন দেখেছিলাম, ওয়ান অফ দ্য টুল দ্যাট উই ইউজ ইন আওয়ার ইন আওয়ার ওয়েব অ্যানালিটিক্স ফিল্ড, দ্যাট ইজ কল্ড গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে? তো এর আগের দিন আমরা দেখেছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজারের তিনটা পিলার, যেটা হলো ট্যাগস, ট্রিগার্স এন্ড ভ্যারিয়েবলস, তাই না? আচ্ছা, আজকে আমরা দেখব যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা ছাড়া আপনি এই ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে কাজই করতে পারবেন না। ঠিক আছে? বা 90% কেসে আপনার এই জিনিসটার প্রয়োজন হবে। ঠিক আছে? আচ্ছা, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো ডেটা লেয়ার। ঠিক আছে? আচ্ছা, রাহি ভাই, এই ডেটা লেয়ারটা কি? খায় না মাথায় দেয় না কি করে? ঠিক আছে? তো সেটা আমরা আজকে জানবো। ঠিক আছে? আচ্ছা। তো এই ডেটা লেয়ার যে আমি কথাটা বলছি, বা আপনারা শুনে থাকবেন অনেক আপনার বন্ধুদের কাছে যারা এই ফিল্ডে অনেকদিন ধরে কাজ করছে, যে ডেটা লেয়ার বলে একটা জিনিস হয়। ঠিক আছে? তো সেই ডেটা লেয়ারটাই কি আজকে আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, তো এই ডেটা লেয়ার কথাটার মধ্যে যদি আপনি ক্লিয়ারলি দেখেন বা ভালোভাবে দেখেন, তাহলে দেখবেন এই জায়গায় দুটো ওয়ার্ডের কম্বিনেশনে এই ওয়ার্ডটা তৈরি। একটা হলো ডেটা আর একটা হলো লেয়ার। ঠিক আছে? লেয়ার কি? লেয়ার হলো একটা পরত, তাই না? যে আমরা কোনো একটা, মনে করেন একটা আহ সিম্পল উদাহরণ দিয়ে যদি আমি বলি, তাহলে দেখবেন পেঁয়াজের যে খোসাগুলো হয়, আমরা ওগুলোকে একটা একটা করে লেয়ার বলি। ঠিক আছে? একটা করে লেয়ার যদি আপনি ছড়াতে থাকেন, তাহলে একদম পেঁয়াজের কোরে আপনি চলে যাবেন, তাই না? তো সেরকম লেয়ার হলো একটা পরত। হ্যাঁ? তো এইটা কিসের লেয়ার? এটা হলো ডেটার লেয়ার। তাই জন্য এটাকে বলা হয় ডেটা লেয়ার। ঠিক আছে? এই লেয়ারে কি থাকে? এই লেয়ারে ডেটা থাকে। আচ্ছা, ঠিক আছে রাহিব ভাই, তাহলে আমি বুঝলাম যে ডেটা লেয়ার হলো হলো এমন একটা লেয়ার, যে লেয়ারে আমাদের কিছু কিছু ডেটা থাকে। আচ্ছা, এখন কি ধরনের ডেটা থাকে এই লেয়ারে রাহিব ভাই? এই লেয়ারে আপনার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে, সাপোজ আপনি একটা ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পর লেটস অ্যাজিউম যে আমি একটা ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে? যাওয়ার পর সেই ওয়েবসাইটের একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজ ভিউ করলাম। এই যে একটা প্রোডাক্ট পেজ ওপেন করলাম। ঠিক আছে? তো এই যে প্রোডাক্ট পেজটা ওপেন করলাম, তো এটা একটা অ্যাক্টিভিটি হলো। আচ্ছা, এখন এই অ্যাক্টিভিটি রিলেটেড ইনফরমেশন কোথায় স্টোর থাকবে? আমার ডেটা লেয়ারে স্টোর থাকবে। তাহলে রাহি ভাই, ডেটা লেয়ার হলো এমন একটা লেয়ার যে জায়গায় আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডেটা স্টোর থাকে। কি ধরনের ইনফরমেশন স্টোর থাকে? আমার ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস বা যে ইভেন্ট গুলো হচ্ছে, সেই ইভেন্ট রিলেটেড ইনফরমেশন বা ডেটা আমার এই ডেটা লেয়ারে স্টোর থাকে। আচ্ছা, ঠিক আছে রাহি ভাই, কিন্তু আচ্ছা, আমি বুঝলাম যে এই ডেটা লেয়ারে আমাদের ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে বা অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, সেই রিলেটেড ইনফরমেশন স্টোর থাকে। আচ্ছা, কিন্তু এই ইনফরমেশনটা স্টোর করে কে? এই ইনফরমেশনটা এই ডেটা লেয়ারে স্টোর করবে কে? তো এই ইনফরমেশনটা এই ডেটা লেয়ারে স্টোর করার অনেক ওয়ে আছে বা অনেক পদ্ধতি আছে। ঠিক আছে? বিভিন্ন পার্সন এই ইনফরমেশন এই লেয়ারে স্টোর করে রাখতে পারে। সেটা আমরা দেখবো একটু পরে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমার ওয়েবসাইট এবং গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে, আমার ওয়েবসাইট এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাঝখানে একটা লেয়ার আছে, যে লেয়ারে আমার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে, সেই রিলেটেড ইনফরমেশন এই লেয়ারে স্টোর থাকে। আচ্ছা, দেখেন আমি এখানে সুন্দর করে দিয়েছি যে আমার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে, ডেটা সেন্ডিং ফ্রম মাই ওয়েবসাইট টু দা ডেটা লেয়ার, তাই না? আর পরবর্তীকালে আমরা কি করি? আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে এই ডেটা লেয়ার থেকেই ইনফরমেশন কালেক্ট করি, এবং এই ইনফরমেশন গুলো কোন জায়গায় পাঠাই? বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা সেন্ড করি। ঠিক আছে? আচ্ছা, এখন এই ডেটা লেয়ারকে অনেক সময় ডেটা ওয়্যার হাউসও বলা হয়। ওয়্যার হাউস কাকে বলে? যে জায়গায় আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র স্টোর করে রাখি। তো সেরকম এই লেয়ারটাকে, এই লেয়ারে আমরা যেহেতু বিভিন্ন ধরনের ডেটা স্টোর করে রাখি,
তাই জন্য এটাকে ডেটা ওয়্যার হাউসও বলা হয়। আবার আমাদের ওয়েব অ্যানালিটিক্স টার্মে এটাকে ডেটা লেয়ার বলা হয়। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় আসি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে যে আমাদের ওয়েবসাইট থেকে ডেটা ডেটা লেয়ার হয়ে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আরো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কিভাবে সেন্ড হয়। ঠিক আছে? আচ্ছা, এই ফ্লোটা যদি আপনি খুব সুন্দরভাবে বুঝে যান তাহলে আপনার ইন ফিউচারে ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না, এবং আপনি ডেটা লেয়ারে কিভাবে ডেটা নিতে হয়, ডেটা লেয়ার থেকে কিভাবে ডেটা বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠাতে হয়, এগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে চলে আসি, আমার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ওয়েবসাইটে একজন ইউজার ভিজিট করলো এবং ভিজিট করার পর সে একটা প্রোডাক্ট পেজে বা একটা প্রোডাক্ট পেজ ওপেন করলো। ঠিক আছে? আচ্ছা, ওপেন করার পর এখন এই যে একটা প্রোডাক্ট পেজ ওপেন হলো, তো এই রিলেটেড অ্যাক্টিভিটিজ এর যে ইনফরমেশন গুলো আছে, কি ধরনের ইনফরমেশন হতে পারে? যে আমি যে প্রোডাক্ট পেজটা ওপেন করেছি সেই প্রোডাক্টটার নাম কি? আচ্ছা, যে প্রোডাক্ট পেজটা ওপেন করেছে ইউজার সেই প্রোডাক্টটার প্রাইস কত? আচ্ছা, যেই প্রোডাক্টটা ইউজার ওপেন করেছে সেই প্রোডাক্টটার ক্যাটেগরি কি? তো এইরকম কিন্তু বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে, তাই না? এই ইনফরমেশন গুলো কোথায় স্টোর হবে? আমার ডেটা লেয়ারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভাই বুঝলাম এই ইনফরমেশন গুলো আমার ডেটা লেয়ারে স্টোর হবে, কিন্তু স্টোর করবে কে? প্রশ্নটা হলো যে আমার এই ইনফরমেশন গুলো ডেটা লেয়ারে স্টোর করবে কে? এই ইনফরমেশন এই ডেটা লেয়ারে স্টোর করার দুটো ওয়ে আছে। মেজরিটি অফ টাইম আমরা সবসময় এই দুটো ওয়ে ইউজ করে থাকি। ঠিক আছে? কি কি? একটা হলো যে আপনার এই ওয়েবসাইটটা যদি কোনো সিএমএস দিয়ে তৈরি, ঠিক আছে? যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, ঠিক আছে? তো এইরকম যদি কোনো সিএমএস দিয়ে তৈরি হয় তাহলে ওই সিএমএস এ বিভিন্ন ধরনের প্লাগইন বা অ্যাপ পাওয়া যায়। কি বললাম? আমার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস বা শপিফাই এই ধরনের বা উইক্স বা আরো যেকোনো সিএমএস দিয়ে তৈরি হয়, তাহলে সেই সিএমএস এ আমরা কি করি? বিভিন্ন ধরনের প্লাগইন বা বিভিন্ন ধরনের অ্যাপ খুঁজে পাওয়া যায়। যেই অ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি? আমার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলো ইনফরমেশন আমার ডেটা লেয়ারে স্টোর হবে। কে করবে এটা? যেই অ্যাপটা আমরা ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে বা যেই প্লাগইনটা আমরা ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে, সেই প্লাগইনটাই কি করবে? আমার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হচ্ছে এগুলো অটোমেটিক ক্যাপচার করবে এবং আমাদের ডেটা লেয়ারে স্টোর করে দেবে। এইটা হলো যদি আপনার ওয়েবসাইট কি দিয়ে তৈরি? কোনো একটা পার্টিকুলার সিএমএস দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ারস্পেস এই ধরনের। ঠিক আছে? কিন্তু রাহি ভাই, পৃথিবীর সব ওয়েবসাইট তো এরকম সিএমএস দিয়ে তৈরি হবে না। কিছু ওয়েবসাইট এরকমও আছে যেগুলো হলো কাস্টম মেড ওয়েবসাইট। কাস্টম মেড ওয়েবসাইট কাকে বলে? যে ওয়েবসাইট তৈরি করতে আমরা কোনো সিএমএস ইউজ করিনি। সেখানে ডেভেলপার কি করেছে? একজন ওয়েবসাইট ডেভেলপার কি করেছে? একদম কোড লিখে স্ক্র্যাচ থেকে ওই ওয়েবসাইটটা বিল্ড করেছে। তাই না? তো এই ধরনের ওয়েবসাইটকে আমরা কি বলি? কাস্টম মেড ওয়েবসাইট। এখন রাহি ভাই, আপনি তো বললেন সিএমএস বেসড যে ওয়েবসাইট গুলো হয় সেগুলোতে আমরা অ্যাপ বা প্লাগইন খুঁজে পাই। কিন্তু এই ধরনের কাস্টম মেড ওয়েবসাইটে তো আমরা এই ধরনের অ্যাপ বা প্লাগইন খুঁজে পাবো না বা পাওয়াও যায় না। তাহলে সেই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হবে সেই ইনফরমেশন গুলো ডেটা লেয়ারে কে স্টোর করবে? তাহলে সেই ধরনের যদি কাস্টম মেড ওয়েবসাইট আপনার কাছে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? যে ডেভেলপার ওই ওয়েবসাইটটা বিল্ড করেছে বা তৈরি করেছে তাকে বলতে হবে যে ভাই, আমার ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটে যদি কোনো একটা ইউজার আসে, আসার পর যদি এই অ্যাক্টিভিটিস গুলো করে, সে যদি এসে আমার একটা প্রোডাক্ট তার কার্টে অ্যাড করে, তাহলে সেই ইনফরমেশনটা তুমি কি করবে? ডেটা লেয়ারে স্টোর করে দিবে। আচ্ছা, এখন আপনার মনে হতে পারে, রাহি ভাই, এখন এই ডেভেলপারটা কেমন করে স্টোর করবে? কি কোড লিখবে সেটাও কি আমাকে বলে দিতে হবে ডেভেলপারকে? না।
সেটা রেসপন্সিবিলিটি ওই ডেভেলপারের, যে সে কি কোড লিখবে সো দ্যাট মানুষজন যখনই এই বাটনে ক্লিক করে একটা প্রোডাক্টকে তার কার্ডে অ্যাড করবে, সেই ইনফরমেশনটা এই ডেটা লেয়ারে অটোমেটিক স্টোর হয়ে যাবে। সেটা আপনার মাথা ব্যথা নয়। আপনার মাথা ব্যথা হলো যে আপনি ডেভেলপার, যদি আপনার কাস্টমের ওয়েবসাইট হয় তাহলে আপনি ডেভেলপারকে বলবেন, ভাই আমার ওয়েবসাইটে একটা ইউজার আসার পর সে যদি পার্টিকুলারলি এই অ্যাক্টিভিটিস বা এই ইভেন্ট গুলো করে, তুমি ওই ইভেন্ট গুলোকে ক্যাপচার করবে এবং ওই ইভেন্ট রিলেটেড ইনফরমেশন তুমি ডেটা লেয়ারে স্টোর করে দেবে। এইটুকুই আপনার দায়িত্ব। কিন্তু কি কোড লিখতে হবে, ডেটাটা কিভাবে কালেক্ট করতে হবে, এই সব মাথা ব্যথা ডেভেলপারের। এটা হলো ওই ডেভেলপারের রেসপন্সিবিলিটি, এটা আপনার রেসপন্সিবিলিটি নয়। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে রাহিব ভাই আমাদের দুই ধরনের যে ওয়েবসাইট হয়, একটা হলো কাস্টমের ওয়েবসাইট আর একটা হলো সিএমএস বেসড ওয়েবসাইট। সিএমএস বেসড ওয়েবসাইটে কি হয়, আমরা বিভিন্ন ধরনের প্লাগইন বা অ্যাপ ইনস্টল করি। সেই অ্যাপ বা প্লাগইন কি করে, আমার ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে বা যে ইভেন্ট গুলো হচ্ছে সেই ইনফরমেশন গুলো আমাদের ডেটা লেয়ারে স্টোর করে দেয়। কিন্তু যদি আমার ওয়েবসাইট কাস্টম মেড ওয়েবসাইট হয়, তাহলে আমি কি করব, ওই ওয়েবসাইটটা যে ডেভেলপার তৈরি করেছে সেই ডেভেলপারকে বলবো, ভাই আমার এই ইভেন্ট গুলো দরকার, এই ইভেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো তুমি কাইন্ডলি ডেটা লেয়ারে স্টোর করে দাও। ঠিক আছে? তখন ডেভেলপার কি করবে, সেই ইনফরমেশন গুলো বা সেই অ্যাক্টিভিটিস বা ইভেন্ট গুলো কালেক্ট করে আপনার ডেটা লেয়ারে স্টোর করে দেবে। ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, যে এই ডেটা লেয়ারে আমরা ইনফরমেশন স্টোর করি দুটো ওয়েতে। একটা হলো অ্যাপ বা প্লাগইনের মাধ্যমে ফর সিএমএস বেসড ওয়েবসাইট, আর ফর কাস্টম মেড ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ডেভেলপারের হেল্প নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে রাই ভাই, আমরা বুঝলাম যে এখান থেকে ডেটাটা আমার ডেটা লেয়ারে স্টোর হলো। এখন আমি কি করব, আচ্ছা, অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট আপনি কি করেছেন, আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা এই ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করেছেন, করতে হবে, এবং কিভাবে কানেক্ট করতে হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা এখন এই গুগল ট্যাগ ম্যানেজারটা যখনই এই ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করে দেব, তখন এই গুগল ট্যাগ ম্যানেজার কি করবে, এই গুগল ট্যাগ ম্যানেজারের এই ডেটা লেয়ার থেকে ডেটা কালেক্ট করার অ্যাক্সেস চলে আসবে তার কাছে। তার মানে আমি আবার বলি যে অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব। তখন এই গুগল ট্যাগ ম্যানেজারটা যখনই আমি আমার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করে দেব, তখন এই গুগল ট্যাগ ম্যানেজার কি করবে, এই ডেটা লেয়ারে যত ধরনের ইনফরমেশন স্টোর আছে সেই ইনফরমেশন গুলো সে ইজিলি কালেক্ট করতে পারবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হলো, আমাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটিস গুলো আমার ডেটা লেয়ারে স্টোর হচ্ছে। পরবর্তীকালে আমি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এই ডেটা লেয়ার থেকে ইনফরমেশন কালেক্ট করছি। তাহলে বুঝলাম আমরা যে ভাই ডেটাটা আমার ওয়েবসাইট থেকে প্রথমে আমার ডেটা লেয়ারে আসছে, তারপর আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে আমি ওই ডেটা লেয়ার থেকে ডেটাটা কালেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, নেওয়ার পর এখন আমি কি করব, আচ্ছা এখন আমি ডেটাটা কালেক্ট করে নিলাম, নেওয়ার পর আপনি যা ইচ্ছা আপনি করতে পারেন সেই ডেটাটাকে নিয়ে, সেই ইভেন্টটাকে নিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন। কি করতে পারি রাহিব ভাই, একটা উদাহরণ দেন। আচ্ছা, আমি সেই ডেটাটাকে গুগল অ্যানালিটিক্স বলে যে প্ল্যাটফর্মটা এর আগের দিন আমরা বা টুলসটা যে আলোচনা করেছিলাম সেই জায়গায় পাঠাতে পারি। আমাদের ওই রকম গুগল অ্যাডস বলে একটা প্ল্যাটফর্ম আছে যে জায়গায় আমরা গুগল অ্যাড রান করি, সেই প্ল্যাটফর্মে পাঠাতে পারি। সেরকম ফেসবুক অ্যাডস বলে একটা প্ল্যাটফর্ম আছে যে জায়গায় আমরা সেই ইনফরমেশনটা পাঠাতে পারি, সেরকম এক্সেট্রা আরো অনেক যে কোনো প্ল্যাটফর্মে আপনি সেই ইনফরমেশনটা পাঠাতে পারেন। তাহলে ফ্লোটা কি হলো, রাহি ভাই আমার ওয়েবসাইটে এসে একজন এই অ্যাড টু কার্ট বটনটাতে ক্লিক করলো, এখন এই রিলেটেড ইনফরমেশন গুলো আমার কি হলো, প্রথমে ডেটা লেয়ারে স্টোর হলো। ঠিক আছে? তারপর আমি কি করলাম, আমার গুগল ট্যাগ ম্যানেজার এই ইউজ করে আমার ওই অ্যাড টু কার্ট ইভেন্টটা যেটা আমার ডেটা লেয়ারে স্টোর হয়েছে এবং ওই রিলেটেড ইনফরমেশন গুলো কালেক্ট করলাম। ঠিক আছে? করার পর আমি কি করলাম, ওই ইনফরমেশনটা কোথায় পাঠালাম,
গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠালাম। আচ্ছা, এবার আমি আরো পাঠাতে চাই। গুগল অ্যাডস এর কাছে পাঠাতে চাই, পাঠালাম। ওই ইনফরমেশনটা আমি কার কাছে পাঠাতে চাই? ফেসবুক এর কাছে, ফেসবুক এর কাছে পাঠালাম। আমি ওটাকে আরো অন্য টিকটক এর কাছে পাঠাতে চাই, টিকটক এর কাছে পাঠালাম। পিন্টারেস্ট এর কাছে পাঠাতে চাই, পিন্টারেস্ট এর কাছে পাঠাতে চাইলাম, পাঠালাম। তো আপনি ওই ইনফরমেশনটা যেকোনো জায়গায় কিন্তু সেন্ড করতে পারবেন। তার মানে ফ্লোটা হলো আমার ওয়েবসাইট থেকে ইভেন্ট কালেক্ট হয়ে ডেটা লেয়ারে স্টোর হবে। তারপর আমি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে ডেটা লেয়ার থেকে ডেটাটা নেব। নেওয়ার পর বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করব। আচ্ছা, এটা গেল। এখন আচ্ছা ঠিক আছে ভাই, এই ফ্লোটা আমরা নাই বুঝলাম যে আমার ওয়েবসাইট থেকে এখানে গেল, ডেটা লেয়ার থেকে এখানে আসলো, আসার পর বিভিন্ন প্ল্যাটফর্মে চলে গেল। আচ্ছা, এখন দ্বিতীয় কোশ্চেন আসে, আচ্ছা রাহিব ভাই এখানে আরেকটা ফ্লো দেখছি, ডেটা সেন্ড বাই অ্যানালিস্ট, তারপর করে এই ডেটা লেয়ারে চলে গেছে। গুগল ট্যাগ ম্যানেজার থেকে গিয়ে আবার ডেটা লেয়ারে চলে গেছে। এইটা কি তাহলে? আচ্ছা, একটু আগেই বললাম যে আমাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হয়, সেই অ্যাক্টিভিটিস রিলেটেড ইনফরমেশন আমরা ডেটা লেয়ারে স্টোর করে রাখতে পারি। সেটা কার মাধ্যমে করতে পারি? ইউজিং এনি প্লাগইন অর অ্যাপ, অর উই ক্যান টেক দ্য হেল্প অফ এ ডেভেলপার, তাই না? কিন্তু কিন্তু অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট হিসেবেও বা অ্যাজ এ গুগল ট্যাগ ম্যানেজারের ইউজার হিসেবেও আপনি কি করতে পারেন? উইথ দ্য হেল্প অফ গুগল ট্যাগ ম্যানেজার, মানে গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প নিয়ে আপনিও কিছু ইনফরমেশন এই ডেটা লেয়ারে স্টোর করে রাখতে পারেন। মানে সেখানে আপনাকে ওই অ্যাপ বা সিএমএস এর, মানে অ্যাপ বা প্লাগইনের সাহায্য নিতে হবে না, বা ডেভেলপারের সাহায্য নিতে হবে না। আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করেই কিছু ইনফরমেশন এই ডেটা লেয়ারে স্টোর করে রাখতে পারেন। কেন রাখবো রাহি ভাই? হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ দ্যাট, যে মনে করেন কিছু ডেটা আপনার কাছে এখন অ্যাভেলেবেল হয়েছে, সাপোজ, ঠিক আছে? কিন্তু এই ডেটাটা আপনার এই মুহূর্তে প্রয়োজন নয়। আমার এই ডেটাটা প্রয়োজন কিন্তু এখন না, কিছুক্ষণ পরে দরকার, বা পার্টিকুলারলি অন্য আরেকটা ইভেন্ট ঘটবে তখন আমার এই ডেটাটা প্রয়োজন। এই মুহূর্তে প্রয়োজন নয়। তখন আমি কি করতে পারি? গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে সেই ডেটাটাকে ডেটা লেয়ারে স্টোর করে রাখতে পারি। তাহলে এখানে যদি আমার ডেটা লেয়ারে ডেটাটা স্টোর হয়ে যায়, তাহলে আমি কি করব? আবার পরবর্তীকালে আমি ডেটা লেয়ার থেকে ডেটাটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠাতে পারবো। তার মানে এই ডেটা লেয়ারে ডেটা স্টোর করার পাওয়ার দুজনের কাছেই আছে। কার কার কাছে আছে? যে আমরা যে সিএমএস বা প্লাগ, যে সিএমএস ইউজ করে আমাদের ওয়েবসাইট তৈরি করেছি, সেই সিএমএস এর যে অ্যাপ বা প্লাগইন গুলো আছে, সেগুলো ইউজ করেও আমরা কি করি? আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন বা ইভেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো আমাদের ডেটা লেয়ারে স্টোর করি। অথবা কাস্টমার ওয়েবসাইটের ক্ষেত্রে হলে ডেভেলপারের হেল্প নিয়ে সেই অ্যাক্টিভিটি বা সেই ইভেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো ডেটা লেয়ারে স্টোর করতে পারি। এবং আমরা তার পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করেও কোনো একটা ইনফরমেশন আমি আমার ডেটা লেয়ারে স্টোর করে রাখতে পারি। তার মানে এই ডেটা লেয়ারটা হলো অ্যাজ এ ডেটা ওয়্যার হাউস, যে জায়গায় আমি চাইলে কিছু ইনফরমেশন স্টোর করে রাখতে পারি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডেটা লেয়ার, এ লেয়ার অফ ডেটা। ঠিক আছে? তাহলে আমরা এখানে বুঝলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে রাহি ভাই ঠিক আছে, এখান থেকে এই ফ্লোটা আমরা বুঝলাম যে এখান থেকে ডেটা আসলো, ডেটা লেয়ারে গেল, ডেটা লেয়ার থেকে আমরা ডেটা নিলাম, বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠালাম, অথবা আমি গুগল অ্যানালিটিক্স ইউজ করেও কিছু ইনফরমেশন ডেটা লেয়ারে স্টোর করে রাখতে পারি, পরে সেই ডেটাটা আবার নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি। বুঝলাম আমি, তাই ভাই? কিন্তু এই নিচের দিকের অপশনটা কি? এই যে নিচের দিকে একটা দেখছি, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন, মনে করেন যে আপনার যে সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি, শপিফাই হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, উইক্স হতে পারে, স্কোয়ার স্পেস হতে পারে, আরো হাবিজাবি অনেক সিএমএস আছে মার্কেটে, ঠিক আছে? এখন ওই সিএমএস এর যে অ্যাপ আপনি ইউজ করেছেন, সাপোজ, ঠিক আছে? ওই অ্যাপ যেই ইনফরমেশন বা যে অ্যাক্টিভিটিস গুলো কালেক্ট করছে, সেই ইনফরমেশন বা সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার যেই ইনফরমেশনটা প্রয়োজন সেটা নাই, বা যে ডেটাটা প্রয়োজন সেটা নাই। ঠিক আছে?
মনে করেন আপনি একটা সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করেছেন। সেখানে আপনি একটা অ্যাপ ইউজ করলেন টু ক্যাপচার দ্য ইভেন্ট অ্যান্ড সেন্ড ইট টু দ্য ডেটা লেয়ার। কিন্তু ওই অ্যাপটা কি করছে? বাই ডিফল্ট কিছু ইভেন্ট ট্র্যাক করছে এবং কিছু ইনফরমেশন আপনার ডেটা লেয়ারে সেন্ড করছে। কিন্তু আপনার স্পেসিফিক্যালি একটা ডেটা প্রয়োজন বা স্পেসিফিক্যালি একটা অ্যাক্টিভিটি ট্র্যাক করার প্রয়োজন। সেই অ্যাক্টিভিটিটা ওই সিএমএস বা ওই প্লাগইন বা ওই অ্যাপটা ট্র্যাক করছে না বা কালেক্ট করছে না। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করতে পারেন যে, এর আগের দিনই বলেছিলাম জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? তো সেরকম আপনি Google ট্যাগ ম্যানেজারের মধ্যেও কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখে আপনার ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারেন। যেইটা আপনার ওই অ্যাপ বা প্লাগইন এর মাধ্যমে অটোমেটিক কালেক্ট হচ্ছে না। আর যদি কালেক্ট হয় তাহলে তো ওয়েল এনাফ, ওখান থেকেই আপনি ডেটাটা পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি না হয়, in that in that particular case what you can do that আপনি কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনার কোড লিখে Google ট্যাগ ম্যানেজারের মধ্যে আপনার ওয়েবসাইট থেকে কিছু ডেটা আপনি কালেক্ট করতে পারেন। কালেক্ট করে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারেন। এইজন্য দেখেন আমি এখান থেকে এইভাবে নিয়ে এসে এই জায়গায় দিচ্ছি যে ডেটা সেন্ড অর রিসিভ বাই অ্যানালিস্ট হু হ্যাজ বেসিক নলেজ অফ জাভাস্ক্রিপ্ট। এটা কিন্তু সবাই পারবে না। যার বেসিক নলেজ অফ জাভাস্ক্রিপ্ট আছে সেই পারবে। এবং এই বেসিক যতটুকু দরকার সেটা আমরা আমাদের এই কোর্সে শিখবো। ঠিক আছে? তো তাহলে আমি কি করতে পারি? আমি কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমার ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি। ঠিক আছে? ইউজিং দ্য Google ট্যাগ ম্যানেজার। আচ্ছা। ঠিক আছে ভাই। এখান থেকে ডেটাটা এদিকে গেল। ঠিক আছে, বুঝলাম। কিন্তু ওই উল্টো দিকে আবার কি আসছে? এই যে উল্টো দিকে তীর চিহ্ন দিয়েছেন আপনি। তাহলে কি? হ্যাঁ, আপনি যদি চান যে রাই ভাই, আমি আমার ওয়েবসাইটে মনে করেন কোন একজন ইউজার আমার ওয়েবসাইটে ১ম বার যখন ভিজিট করল, সাপোজ, ঠিক আছে? আচ্ছা। ১ম বার যখন ভিজিট করল, ওই ১ম ভিজিটের উপর আমি একটা ওকে আ মেসেজ দেখাতে চাই আমার ওয়েবসাইটে। সাপোজ, ঠিক আছে? যে মনে করো আমার ওয়েবসাইটে এরকম আছে। এখানে মনে করেন ওয়েলকাম, এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য গ্রিন স্টোর সাপোজ, ঠিক আছে? আচ্ছা। এখন এটা ১ম বার যখন ভিজিট করলো তখন আপনি এই মেসেজটা দেখালেন, ওয়েলকাম টু দ্য গ্রিন স্টোর। ঠিক আছে? আচ্ছা। সে মনে করেন ২য় বার আপনার ওয়েবসাইট ভিজিট করছে। তারপরের দিন বা ২ দিন পর বা ৪ দিন পর হোয়াটএভার। ঠিক আছে? ২য় বার আপনার ওয়েবসাইট ভিজিট করছে। তখন আপনি হয়তো ওকে একটা ডিফারেন্ট মেসেজ দেখাতে চান এই জায়গায়। এখানে তো ১ম বার যখন ভিজিট করতো ওয়েলকাম টু দ্য গ্রিন স্টোর এটা দেখায়। ২য় বার আপনি দেখাতে চান ওয়েলকাম, ইউ হ্যাভ ভিজিটেড দিস ওয়েবসাইট সেকেন্ড টাইম। বা এরকম কোনো একটা কাস্টম মেসেজ তাকে অ্যাপিয়ার করতে চান। ঠিক আছে? বা একটা পপআপ তাকে দেখাতে চান। হোয়াটএভার। ঠিক আছে? তো এই যে কাস্টমাইজেশন এর অপশনটা, এটা কি হলো? পার্সোনালাইজ করে দিলেন। আপনার ওই মেসেজটা বা ওই পপআপটা শুধুমাত্র ওই ইউজারকেই দেখাবে, যে ইউজার আপনার সেকেন্ড বার আপনার ওয়েবসাইটে এসছে। তার মানে আপনি কি করলেন? এটা কিন্তু সব ইউজারকে দেখাবে না। যে ১ম বার ভিজিট করেছে তাকে কিন্তু এই মেসেজ দেখাবে না। বা যে ১ম বার আপনার ওয়েবসাইটে এসে তাকে ওই পপআপ দেখাবে না। আপনি কি করলেন? পার্সোনালাইজড করে দিলেন। অথবা আপনি এরকমও করতে পারেন যে আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে ওই লোকের মনে করেন আগে একটা পারচেজ করেছে। সাপোজ ধরে নেন। ঠিক আছে? এখন ওই লোকটার নাম, অ্যাড্রেস এগুলো তো আপনার কাছে থাকবে, তাই না? আপনার ওয়েবসাইটে যখন পারচেজ করবে তখন সে তো তার আ বিলিং ডিটেইলস, শিপিং ডিটেইলস এগুলো দিবে, তাই না? তো সেই ইনফরমেশন গুলো আপনার কাছে আছে। এখন মনে করেন ওই ব্যক্তিটা আপনার সেকেন্ড বার আপনার ওয়েবসাইটে ভিজিট করল। সাপোজ, হ্যাঁ? ১ম বার পারচেজ করার পর, হ্যাঁ? তখন আপনি ওকে হয়তো একটা আ এখানে মেসেজ দেখালেন, "ওয়েলকাম রাহি, দিস ইস ইউর সেকেন্ড ভিজিট অ্যান্ড উই ওয়ান্ট টু গিভ ইউ এ 20% অফার।" কেন কি? ও আপনার ওয়েবসাইটে সেকেন্ড বার ভিজিট করছে। মানে ১ম বার একবার পারচেজ করেছিল। কিন্তু সে আপনার ওয়েবসাইটে সেকেন্ড বার ভিজিট করছে। তাই জন্য আপনি ওকে একটা কাস্টম অফার দিতে যাচ্ছেন যে 20% ডিসকাউন্ট। তার মানে কি করলেন? আপনি এটাকে কাস্টমাইজ করে দিলেন ফর দ্যাট পার্টিকুলার ইউজার। এবং এখানে যখন ইউজার দেখবে ওয়েলকাম রাহি, মানে এই রাহি কথাটা শুধুমাত্র ওই লোককেই দেখাবে। অন্য লোককে দেখাবে না কিন্তু। অন্য লোককে কিন্তু অন্য কিছু দেখাবে। তাই না? তার মানে আপনি আপনার ওয়েবসাইটটাকে ওই পার্টিকুলার ইউজার এর জন্য কাস্টমাইজ করলেন। তাই না?
তো সেটা আপনি কিভাবে করতে পারবেন? সেটাও আপনি Google Tag Manager ইউজ করে করতে পারবেন। এবং সেটা কি করবেন? সেটাও আপনাকে কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। লেখার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোন চেঞ্জেস আনতে চান, তাহলে সেটাও আপনি করতে পারবেন। আচ্ছা, তাহলে রাহি ভাই আমরা শুনেছিলাম অনেক সময় আমরা সিআরওর ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজের বিভিন্ন এবি টেস্ট করি, টেক্সট চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, এই সেই করি, সেই চেঞ্জেস করি। করে আমাদের কনভার্সন রেট অপ্টিমাইজেশন করি। তাহলে সেই ক্ষেত্রে যে বিভিন্ন টুল পাওয়া যায় বাজারে সিআরওর জন্য, ঠিক আছে? তো সেগুলো কি আমরা ইউজ করব না? তার জন্য কি Google Tag Manager ইউজ করব? না। সেই টুলগুলো স্পেসিফিক্যালি সিআরওর জন্যই তৈরি। কিন্তু আপনি Google Tag Manager ইউজ করে ছোটখাটো চেঞ্জেস করতে চান যদি আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে সেটা আপনি করতে পারেন। যে আমি হয়তো এই টেক্সটটা চেঞ্জ করে অন্য একটা টেক্সট দেখাতে চাই। এটা ছোট চেঞ্জ। কিন্তু আপনি যদি চান যে না রাহি ভাই আমি পুরো ল্যান্ডিং পেজটাকে একদম হোল ডিফারেন্ট একটা ল্যান্ডিং পেজ দেখাতে চাই। এটা কি করতে পারবো? না। দ্যাট ইস নট ফর Google Tag Manager। তার জন্য আপনি Google Tag Manager আপনি ইউজ করবেন। তার জন্য স্পেসিফিক টুল আছে। যেগুলো এবি টেস্টের জন্য বা সিআরও এর জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? তো সেগুলো স্পেশালাইজড ফর সিআরও। ঠিক আছে? Google Tag Manager ইস নট a টুল ফর সিআরও। ঠিক আছে? হ্যাঁ, তার জন্য আপনি কি স্মল কিছু চেঞ্জেস বা স্মল একটা অফার বা স্মল একটা পপআপ আপনি যদি দেখাতে চান, সেটার জন্য আপনি Google Tag Manager ইউজ করতে পারেন। ফর দ্যা পার্সোনালাইজেশন। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম তাই ভাই আমি কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে যেমন আমার ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি, সেরকম আমি কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমার ওয়েবসাইটে যদি কোনো চেঞ্জেস করতে চাই, সেটাও আমি Google Tag Manager ইউজ করে করতে পারবো ফর পার্সোনালাইজেশন। ঠিক আছে? তাহলে আমার এই পুরো ডেটা ফ্লোটা এরকম হলো, আমি আরেকবার রিপিট করে দেই যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট ২ রকম ভাবে তৈরি হতে পারে। হয় সিএমএস ইউজ করে তৈরি হয়েছে অথবা কাস্টম মেড ওয়েবসাইট। যদি সিএমএস বেসড ওয়েবসাইট হয়, তাহলে সেই সিএমএস এ আমরা কিছু প্লাগইন বা অ্যাপ খুঁজে পাই। সেই অ্যাপ ইনস্টল করার মাধ্যমে আমরা কি করি? আমাদের ওয়েবসাইটে যে এক্টিভিটিস গুলো হচ্ছে বা ইভেন্ট গুলো হচ্ছে, সেই রিলেটেড ইনফরমেশন আমাদের ডেটা লেয়ারে স্টোর করি। আর যদি আমার ওয়েবসাইট কাস্টম মেড ওয়েবসাইট হয়, তাহলে আমি কি করব? আমার ওই ওয়েবসাইটটা যে ডেভেলপার তৈরি করেছে, সেই ডেভেলপারকে বলবো, "ভাই আমার এই এক্টিভিটিস গুলো ট্র্যাক করা দরকার। সেই রিলেটেড ইনফরমেশন তুমি কালেক্ট করে ডেটা লেয়ারে স্টোর করে দাও।" ঠিক আছে? আচ্ছা। ডেটা লেয়ারে স্টোর হওয়ার পর আমরা কি করব? আমাদের Google Tag Manager ইউজ করে আমাদের ওই ডেটা লেয়ার থেকে সেই রিলেটেড ইনফরমেশন কালেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সেন্ড করতে পারি। ঠিক আছে? এবং শুধুমাত্র যে আমরা ডেটা লেয়ার থেকে কালেক্টই করতে পারবো এরকম নয়। আমরা Google Tag Manager ইউজ করে যদি চাই কোন ইনফরমেশন ডেটা লেয়ারে স্টোর করে রাখতে, সেটাও আমরা পারবো। ঠিক আছে? আচ্ছা। আরেকটা কি করতে পারি? যে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করে বা কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি। আরেকটা জিনিস করতে পারি, জাভাস্ক্রিপ্ট কোড লিখে আমি আমার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো চেঞ্জেস করতে চাই ফর পার্সোনালাইজেশন, তাহলেও আমি সেটা Google Tag Manager ইউজ করে করতে পারি। তার মানে Google Tag Manager এর কতটা পাওয়ার আপনি বোঝেন। ঠিক আছে? Google Tag Manager এ যদি আপনি মেক্সিমাম পটেনশিয়াল আপনি ইউজ করতে চান, তাহলে আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। অনেক। আপনি একটা ওয়েবসাইটের সবকিছু করতে পারবেন। ঠিক আছে? তো তাহলে আমরা এই জায়গায় পুরো ডেটাটা মানে ডেটা ফ্লোটা আমরা জানলাম। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে রাই ভাই, সবই বুঝলাম। কিন্তু এই যে ডেটা লেয়ার আপনি বলছেন, যে জায়গায় আমাদের ওয়েবসাইটের যে এক্টিভিটিস গুলো আছে, সেই এক্টিভিটিস রিলেটেড ইনফরমেশন গুলো এখানে স্টোর হচ্ছে। কিন্তু এই ডেটা লেয়ারটা ইন্টারনালি কিভাবে কাজ করে? আমাকে যদি কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হয়, তাহলে আমাকে ওই বিষয়ের ইনসাইড অ্যান্ড আউট সবকিছু জানতে হবে। তাই না? ভেতরে কিভাবে কাজ করছে, বাইরে কিভাবে কাজ করছে সবকিছু আমাকে জানতে হবে। তবেই না আমি বুঝতে পারবো যে কোন জায়গায় প্রবলেমটা। তবেই না? তাহলে আমাকে জানতে হবে
যে এর ওয়ার্কিং মেকানিজম কি? এই ডেটা লেয়ারের ওয়ার্কিং মেকানিজম কি? আচ্ছা, এবার খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি মনে করেন মানে ডেটা লেয়ারের আপনার কাছে দুধ ভাত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ১ম একটা সিনারিও আমি আপনাকে দেখাই। সাপোজ একটা ইউজার আপনার ওয়েবসাইটে আসলো। সাপোজ মানে জাস্ট ল্যান্ড করেছে। এখন পর্যন্ত কোনো ইভেন্ট করেনি। সাপোজ, ঠিক আছে? তো এইরকম মুহূর্তে ইভেন্ট ফায়ার্ড উইথ ডেটা, নো ইভেন্ট ফায়ার্ড মানে জাস্ট আপনার ওয়েবসাইটটা ওপেন করেছে, এখন পর্যন্ত কোনো ইভেন্ট ফায়ার হয়নি। আচ্ছা, যেহেতু কোনো ইভেন্ট ফায়ার হয়নি বা কোনো অ্যাক্টিভিটিস করেনি, তার জন্য কি হবে? ডেটা লেয়ার আফটার ইভেন্ট ফায়ার্ড মানে ইভেন্ট ফায়ার হয়নি, তাহলে যদি যেহেতু ফায়ার হয়নি তাই জন্য ডেটা লেয়ারেও কি কোনো ইনফরমেশন থাকবে না। নো ডেটা ইন ডেটা লেয়ার, একদম ব্ল্যাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন ওই ব্যক্তিটা একটা প্রোডাক্ট পেজ ওপেন করে নিল। আপনার ওয়েবসাইটে আসার পর সে একটা প্রোডাক্ট পেজ এইভাবে ওপেন করে নিল। আচ্ছা, যেই একটা প্রোডাক্ট পেজ ওপেন করলো তখনই কিন্তু একটা ইভেন্ট ফায়ার হলো। একটা অ্যাক্টিভিটি হলো। ঠিক আছে? আচ্ছা। এখন এই অ্যাক্টিভিটি রিলেটেড ইনফরমেশন গুলো কে কালেক্ট করবে? যদি ওই ওয়েবসাইটটা সিএমএস দিয়ে তৈরি হয় তাহলে ওই অ্যাপ বা প্লাগইন কালেক্ট করবে। আর যদি কাস্টম মেড ওয়েবসাইট হয় তাহলে কি করবে? ডেভেলপার করে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, মনে করেন সেই ইনফরমেশনটা কালেক্ট হয়েছে সাপোজ ধরে নেন। ঠিক আছে? সেই ইনফরমেশনটা কি? যেমন ওই প্রোডাক্টটার প্রাইস কত, কারেন্সি কত, ওই প্রোডাক্টটার প্রাইস কত, ওই প্রোডাক্টটার নাম কি, ওই প্রোডাক্টটার আইডি কি, ওই প্রোডাক্টটার ব্র্যান্ড কি, ওই প্রোডাক্টটার ক্যাটেগরি কি, এইসব বিভিন্ন ইনফরমেশন কালেক্ট হয়েছে। আচ্ছা, হওয়ার পরে ইনফরমেশনটা কোথায় স্টোর হবে রাই ভাই? আপনি একটু আগেই বললেন যে ওই ইনফরমেশনটা আমাদের ডেটা লেয়ারে স্টোর হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমার একটা ইভেন্ট ফায়ার হলো, ওই ইভেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো কালেক্টেড হলো। হওয়ার পর সেটা কোথায় স্টোর হলো? ডেটা লেয়ারে। এই যে ডেটা লেয়ার আফটার ইভেন্ট ফায়ার্ড। ১ম এ ছিল ডেটা, নো ডেটা মানে যেহেতু কোনো ইভেন্ট ছিল না, ডেটাও ছিল না। এখন একটা ইভেন্ট ফায়ার হলো, তার রিলেটেড ইনফরমেশন গুলো আমার ডেটা লেয়ারে স্টোর হলো। আচ্ছা, ঠিক আছে। এখন মনে করেন সে আরেকটা ইভেন্ট করলো। সাপোজ এই একটা ইভেন্ট করেছে, সে আরেকটা ইভেন্ট করলো। কি ইভেন্ট করলো? স্ক্রল। মানে সে এই পেজটা কি স্ক্রল করতে শুরু করলো এরকম। ঠিক আছে? এটাও কিন্তু একটা ইভেন্ট, তাই না? তাহলে এখন এই স্ক্রল রিলেটেড ইনফরমেশন ও তো কালেক্ট হবে। তাই না? তাহলে সেই স্ক্রল রিলেটেড ইনফরমেশন কালেক্ট হলো। ঠিক আছে? যে বিভিন্ন স্ক্রলটা কি ভার্টিক্যালি স্ক্রল করছে না হরিজন্টালি স্ক্রল করছে। স্ক্রল থ্রেশহোল্ড মানে কত পার্সেন্ট স্ক্রল করেছে? এই পেজের কত পার্সেন্ট স্ক্রল করেছে? ৭৫% না ২০% না ৯০% না কত ৮০% কত পার্সেন্ট স্ক্রল করেছে? তো এইরকম বিভিন্ন ইনফরমেশন ওই স্ক্রল রিলেটেড ইনফরমেশন কি কালেক্টেড হলো। আচ্ছা, হওয়ার পর সেই ডেটাটা কোথায় স্টোর হবে ভাই ভাই? আবার ডেটা লেয়ারে স্টোর হবে। আচ্ছা, তাহলে সেই ডেটাটা কি এই ডেটা লেয়ারে চলে আসলো। কিন্তু, কিন্তু এখানে আপনার মনে হতে পারে রাই ভাই এর আগে কিন্তু একটা ইভেন্ট হয়েছিল এবং সেই রিলেটেড ইনফরমেশন কিন্তু ডেটা লেয়ারে ছিল। এরপর আরেকটা ইভেন্ট হলো। তো সেই রিলেটেড ইনফরমেশন ডেটা লেয়ারে গেল। সে তাহলে আগের যে ইনফরমেশন গুলো ছিল, আগের ইভেন্টের যে ইনফরমেশন গুলো অলরেডি ডেটা লেয়ারে ছিল, সেগুলো কি ডিলিট হয়ে যাবে? না। ওই ইনফরমেশন গুলো যেমন ছিল সেমনই থাকবে। তার সঙ্গে আবার এই নতুন ইভেন্টের ডেটা গুলো এড হয়ে যাবে। মানে আগে এই ইনফরমেশন গুলো ছিল, আমার ডেটা লেয়ারে আগে যে ইভেন্টটা হয়েছিল, আমার ওয়েবসাইটে যে আগে যে ইভেন্ট হয়েছিল সেই রিলেটেড ইনফরমেশন গুলো ডেটা লেয়ারে ছিল আগে থেকেই। তারপরে আবার একটা ইভেন্ট হলো, আবার নতুন ডেটা জেনারেট হলো। সেই ডেটাটা ওই আগের ডেটার সঙ্গে এড হয়ে যাবে। দেখেন এই যে আমি ওইজন্য এখানে ব্লু কালার বা ইয়েলো কালারের এখানে একটা বক্স করে দিয়েছি। তার মানে এই ডেটা গুলো আগে থেকেই ছিল, তার সঙ্গে আবার এই ডেটা গুলো এড হয়ে গেল। পরবর্তী ইভেন্টে ডেটা এড হয়ে গেল। তার মানে রাহি ভাই আমার যে ডেটাটা আগের যে ইভেন্টের ডেটাটা ছিল সেটা থাকবেই এবং তারপরে আবার যদি কোনো ইভেন্ট হয় সেই রিলেটেড ডেটাটা আগের ডেটার সঙ্গে এড হয়ে যাবে। এরকম হবে না যে আগের ইভেন্টের ডেটাগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যেয়ে আবার নতুন যে ইভেন্টটা হলো সেই ইভেন্ট রিলেটেড ডেটাগুলো ডেটা লেয়ারে স্টোর হবে। এরকম নয়। আগের ইভেন্টের ডেটাটাও ডেটা লেয়ারে থাকবে, পরবর্তী ইভেন্টের ডেটাটাও ডেটা লেয়ারে গিয়ে এড হয়ে যাবে আগের ইভেন্টের ডেটার সাথে। ঠিক আছে? আচ্ছা, হলো। কিন্তু, কিন্তু সবার থেকে মেইন ইম্পোর্টেন্ট জিনিস হলো এই জায়গায়, সেটা হলো যে এই যে
আমার একটা ইভেন্ট হওয়ার পর ডেটাগুলো ডেটা লেয়ারে এড হচ্ছে। আবার আরেকটা ইভেন্ট হওয়ার পর সেই ডেটাগুলো আবার পরবর্তী মানে আগের ইভেন্টের ডেটার সঙ্গে এড হচ্ছে। এই জিনিসটা ততক্ষণই হবে যতক্ষণ ওই ইভেন্ট গুলো সেম পেজেই হচ্ছে। আচ্ছা রাইবা, আবার একটু ক্লিয়ার করে বলেন তো এটা কি? এই ঘটনাটা ততক্ষণই হবে যতক্ষণ ওই ইভেন্ট গুলো একই পেজে হচ্ছে। কোন ঘটনা? যে আমার ইভেন্টটা ঘটলো, ঘটার পর ওই ডেটাগুলো ডেটা লেয়ারে স্টোর হলো, আবার একটা ইভেন্ট ঘটলো, সেই ইভেন্ট রিলেটেড ডেটাগুলো আগের ডেটার সঙ্গে এড হয়ে আবার ডেটা লেয়ারে স্টোর হলো। এই ঘটনাটা ততক্ষণই হবে যতক্ষণ ওই ইভেন্ট গুলো সেম পেজেই ঘটছে। তার মানে যে আমি যে এই পেজটাতে আছি, এই পেজে যত ইভেন্ট ঘটবে, যেমন আমি এই পেজটা ভিজিট করলাম সেটাও একটা ইভেন্ট, আমি এই পেজটা স্ক্রল করছি সেটাও একটা ইভেন্ট, আমি এই লেখাটার উপরে যেভাবে ক্লিক করলাম সেটাও একটা ইভেন্ট, আমি এই যে এই যে উপরে বাড়াচ্ছে কমাচ্ছে এটাও একটা ইভেন্ট, আমি এটাকে কপি করে এইভাবে সিলেক্ট করে নিলাম সেটাও একটা ইভেন্ট। তাহলে সব ইভেন্ট কিন্তু এই পেজেই হচ্ছে, এই পেজের বাইরে যাচ্ছে না কিন্তু, অন্য পেজে আমার এই ইভেন্ট গুলো হচ্ছে না, এই পেজে। তাহলে এই যে মাল্টিপল ইভেন্ট হচ্ছে এই পেজেই, সিঙ্গেল মানে এই পার্টিকুলার পেজে, তো এই যতগুলো ইভেন্ট হবে সব ইনফরমেশনের ডেটাগুলো একটার সঙ্গে আরেকটা যোগ হতে হতে ডেটা লেয়ারে স্টোর হবে। এই যে যেটা আমি কনসেপ্টটা বললাম যে একটা ইভেন্ট হলো, ডেটা স্টোর হলো, আবার ওই পেজে এই ইভেন্টটা হলো, ওই পেজের এই ইভেন্ট রিলেটেড ডেটাগুলো পূর্ববর্তী যে ইভেন্টের ডেটা ছিল তার সঙ্গে যোগ হতে থাকলো। আবার যদি ওই পেজে আরেকটা ইভেন্ট হয় তাহলে সেই রিলেটেড ইভেন্টের ডেটাগুলো আবার ডেটা লেয়ারে স্টোর হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু যেই মুহূর্তে যেই মুহূর্তে ইউজার এই পেজ ছেড়ে অন্য পেজে চলে যাবে, এই পেজ বাদ দিয়ে অন্য আরেকটা পেজে, এই পেজে চলে গেল, তখন কি হবে? আগের পেজের আগের পেজে যে ইভেন্ট গুলো হয়েছিল সেই ইনফরমেশন গুলো যে ডেটা লেয়ারে ছিল সবগুলো মুছে যাবে। মুছে গিয়ে এখন এই নতুন পেজে যে ইভেন্ট গুলো হবে সেই ইভেন্টের ডেটা গুলো আবার ডেটা লেয়ারে স্টোর হতে শুরু করবে। তাহলে কনসেপ্টটা হলো যে রাহি ভাই, আমার যখনই ইউজার কোনো একটা পার্টিকুলার পেজে আসবে এবং ওই পার্টিকুলার পেজে যতগুলো ইভেন্ট হবে, ওই ইভেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো আমার ডেটা লেয়ারে একের পর এক যোগ হতে থাকবে। যেটা আমি বললাম, যে ইভেন্ট ঘটলো, গেল ডেটা লেয়ারে, আবার ওই পেজে ইভেন্ট ঘটলো, ওই আগের ডেটার সঙ্গে আবার ডেটাটা যোগ হয়ে গেল, আবার একটা ইভেন্ট ঘটলো, এই ডেটার সঙ্গে ওই নতুন ইভেন্টের ডেটা যোগ হয়ে গেল, আবার ওই পেজে আরেকটা ইভেন্ট ঘটলো, এই ডেটার সাথে ওই নতুন ইভেন্টের ডেটা যোগ হয়ে গেল। এইটা ততক্ষণই হবে যতক্ষণ ওই ইভেন্ট গুলো ওই সেম পেজেই হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে ইউজার ওই পেজ ছেড়ে অন্য পেজে চলে যাবে, তখন কি হবে? যে আগের পেজের যে ইভেন্টের যে ডেটাগুলো ডেটা লেয়ারে স্টোর ছিল, আগের পেজের ইভেন্টস এর যে ডেটাগুলো ডেটা লেয়ারে স্টোর ছিল, সবকিছু ধুয়ে মুছে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে নতুন যে পেজে আসলেন, এই পেজে এখন যে ইভেন্ট গুলো হবে সেই রিলেটেড ইনফরমেশন গুলো আবার ডেটা লেয়ারে একের পর এক এড হতে থাকবে। আবার যে নতুন পেজে এসছেন, নতুন পেজে এখন মনে করেন আপনি আবার এই জায়গায় ক্লিক করলেন। তো সেই একটা ইভেন্ট ঘটলো। ওই ইনফরমেশন আপনার ডেটা লেয়ারে আবার স্টোর হবে। ওই পেজেই আপনার মনে করেন আবার আপনি এটা সিলেক্ট করলেন। আবার একটা ইভেন্ট হলো। সেই রিলেটেড ইনফরমেশন আবার এড হবে। আবার স্ক্রল করলেন। তো সেই একটা ইভেন্ট হলো। আবার ওটা ওই ডেটা লেয়ারে এড হবে। আবার যখন আপনি এই পেজ থেকে সরে গিয়ে অন্য পেজে চলে যাবেন, তখন আপনার প্রিভিয়াস পেজের যে ডেটা গুলো ছিল ডেটা লেয়ারে, ইভেন্টের যে ডেটা গুলো ডেটা লেয়ারে ছিল সেগুলো ধুয়ে মুছে ক্লিয়ার হয়ে যাবে। আবার আমার কি হবে? নতুন যে পেজটাতে যাব, সেই নতুন পেজের ইভেন্টের ডেটাগুলো একের পর এক ডেটা লেয়ারে এড হতে শুরু করবে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার? এইজন্য আমি লিখে দিয়েছি নোট হিসাবে, অলওয়েজ রিমেম্বার ইভেন্টস ফায়ার্ড অন দ্য সেম পেজ ফলো দ্য অ্যাবভ মেকানিজম। মানে ওই উপরে যে মেকানিজমটা ডিসকাশন করা হয়েছে, এই মেকানিজমটা ততক্ষণই ফলো হবে যতক্ষণ ওই ইভেন্ট গুলো, হোয়াট এভার ইভেন্ট, এই ইভেন্ট গুলো সেম পেজেই হচ্ছে। আর যেই মুহূর্তে ও ওই পেজ ছেড়ে অন্য পেজে চলে যাবে বা পেজ চেঞ্জ হয়ে যাবে, তখনই কি ঘটনা ঘটবে? আগের পেজের ইভেন্টে ডেটা গুলো যেগুলো ডেটা লেয়ার ছিল
সব ধুয়ে মুছে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে নতুন যে পেজে গেলেন আপনি, ওই পেজের এখন যে আবার ওই নতুন পেজে যে ইভেন্ট গুলো হবে, সেই ইভেন্ট গুলো আবার এই সেম মেকানিজম ফলো করবে। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম। ঠিক আছে রাহিব ভাই? তাহলে ডেটা লেয়ারটা ইন্টারনালি কিভাবে কাজ করছে তাহলে আমরা বুঝলাম। ক্লিয়ার আমাদের কাছে? ঠিক আছে? আচ্ছা। তাহলে এবার আমরা আরেকটা জিনিস জানবো। আচ্ছা রাহি ভাই, একটু আগে বললেন যে আমাদের যে ডেটা লেয়ার আমরা আলোচনা করছি, যে জায়গায় আমাদের ওয়েবসাইটের যে বিভিন্ন ইভেন্ট বা অ্যাক্টিভিটিস গুলো হবে সেই রিলেটেড ইনফরমেশন স্টোর থাকবে। আচ্ছা, এখন আমরা এই ডেটা লেয়ারে যত ইভেন্ট খুঁজে পাই, মানে এই ডেটা লেয়ারে যত ধরনের ইভেন্ট স্টোর থাকে, সেই ইভেন্ট গুলোকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে আমরা দুই ক্যাটাগরি অফ ইভেন্ট খুঁজে পাই। কি ধরনের ইভেন্ট খুঁজে পাই? একটা হলো অটোমেটিক ইভেন্ট, আর একটা হলো ইউজার ইভেন্টস। মানে আমার ডেটা লেয়ারে যত ইভেন্ট স্টোর হয় বা যত অ্যাক্টিভিটি স্টোর হয়, আমার ওয়েবসাইটে যত অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই অ্যাক্টিভিটিস গুলো ইনফরমেশন তো আমার ডেটা লেয়ারে স্টোর হচ্ছে, তাই না? বা ইভেন্ট, অ্যাক্টিভিটি এখন ভুলে যান। এখন প্রত্যেকটা অ্যাক্টিভিটি যে ওয়েবসাইটে আপনার হবে সেগুলোকে আমরা ইভেন্ট বলে ডিনোট করব। ঠিক আছে? তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমার ওয়েবসাইটে যত ইভেন্ট হচ্ছে, তো সেই ইভেন্টের ইনফরমেশন গুলো আমার ডেটা লেয়ারে স্টোর হচ্ছে। তখন এই ইভেন্ট গুলোকে আমরা যদি দুটো ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করি, তাহলে আমরা দুই ধরনের ইভেন্টস খুঁজে পাই। একটা হলো অটোমেটিক ইভেন্টস, আর একটা হলো ইউজার ইভেন্টস। আচ্ছা, রাহিব ভাই কি এগুলো? অটোমেটিক ইভেন্টস আর ইউজার ইভেন্টস মানে? আচ্ছা, অটোমেটিক ইভেন্টস কথাটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে এই ইভেন্ট গুলো অটোমেটিক্যালি ঘটে। আচ্ছা, কি কে ঘটায় এই ইভেন্ট গুলো? আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কিছু ইভেন্ট আছে, যে ইভেন্ট গুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক আপনার ডেটা লেয়ারে সেন্ড করে দেয়। এই ইভেন্ট গুলো কিন্তু কোনো ইউজার ঘটায়নি। মানে আপনার ওয়েবসাইটে যে ইউজারটা এসছে, সে কিন্তু এই ইভেন্টটা করেনি। তাহলে কে করলো? গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক কিছু ইভেন্ট কি করে? ফায়ার করে বা ওই ইভেন্টটা ঘটায়। ঠিক আছে? ঘটিয়ে আপনার কি করে? ওই ইনফরমেশন গুলো আপনার ডেটা লেয়ারে স্টোর করে দেয়। তো সেই ধরনের ইভেন্ট গুলোকে আমরা কি বলবো? অটোমেটিক ইভেন্ট। মানে এই ইভেন্ট গুলো অটোমেটিক হয়েছে, কোনো একটা ইউজার করেনি এগুলো। ঠিক আছে? তো যেমন হলো ইনিশিয়ালাইজেশন, কন্টেইনার লোডেড, ডম রেডি, উইন্ডো লোডেড, এগুলো কি আমরা দেখবো। শুধু এখন মানে একটু দেখে রাখেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এই ধরনের ইভেন্ট গুলো আমরা কি হলো? অটোমেটিক ইভেন্ট। মানে এই ইভেন্ট গুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক্যালি করে, অটোমেটিক্যালি ফায়ার করে। ঠিক আছে? তাহলে ইউজার ইভেন্টস গুলো কি? নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই ইভেন্ট গুলো কে করবে? একটা পার্টিকুলার ইউজার। কি ধরনের ইভেন্ট হতে পারে রাহি ভাই? যেমন সে একটা প্রোডাক্টে আসলো, তাহলে সেটাও একটা ইভেন্ট। এই ইভেন্টটা কি অটোমেটিক হতে পারে? না হতে পারে। গুগল ট্যাগ ম্যানেজার কি অটোমেটিক তার মানে একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজ ওপেন করে দেবে? না, অবশ্যই না। তাহলে ইউজার একটা বটনে, এই যে একটা লিংকে ক্লিক করেছে, তবেই না একটা প্রোডাক্ট পেজ ওপেন হয়েছে, তাই না? তাহলে সেটা একটা ইউজার ইভেন্ট, মানে ইউজার এই ইভেন্টটা করেছে। ঠিক আছে? একটা বটনে অ্যাড টু কার্ট বটনে ক্লিক করলো, তবেই না প্রোডাক্টটা কার্টে এড হলো। তাহলে এই ইভেন্টটা কে করলো? একটা ইউজারই করলো। এটা কি অটোমেটিক হয়ে যাবে? না, হবে না। সেরকম কি আছে, একটা পেজে আমি স্ক্রল করছি, এই যে আমি একটা পেজে স্ক্রল করছি, এই স্ক্রলটা কে করছে? একটা ইউজারই করছে। অটোমেটিক তো এই স্ক্রল হবে না। তাহলে এগুলো যেমন পারচেজ, আমি একটা প্রোডাক্ট পারচেজ করে নিলাম, অটোমেটিক কি পারচেজ হবে? না, হবে না, তাই না? তাহলে এই ইভেন্ট গুলো কে করছে? অ্যাজ এ ইউজার করছে। এগুলো কিন্তু অটোমেটিকই হচ্ছে না। তাহলে এই ইভেন্ট গুলোকে আমরা কি বলবো? মানে এই শুধু এই কয়টা নয়, আরো অনেক ইভেন্ট আছে। এই ৪ টা ইভেন্ট ছাড়া আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যত ইভেন্ট আপনি দেখবেন, সেগুলো সব ইউজার ইভেন্ট। শুধুমাত্র এই ৪ টা ইভেন্টই হলো অটোমেটিক ইভেন্ট। এটা সিম্পল আপনার বোঝার জন্য আমি বললাম যে আপনার এই ৪ টা ইভেন্ট ছাড়া আপনার গুগল ট্যাগ ম্যানেজারে আপনি যত ইভেন্ট দেখবেন সবই ইউজার ইভেন্ট। শুধুমাত্র এই ৪ টা ইভেন্টই অটোমেটিক ইভেন্ট, যেটা গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক ফায়ার করে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম রাহি ভাই, আমাদের ডেটা লেয়ারে যত ধরনের ইভেন্ট আছে, সেই ইভেন্ট গুলোকে আমরা যদি ব্রডলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, তাহলে দুই ক্যাটাগরির ইভেন্ট আমরা খুঁজে পাই। একটা হলো অটোমেটিক ইভেন্টস, আর একটা হলো ইউজার ইভেন্টস। অটোমেটিক ইভেন্টস সেই ইভেন্টস গুলো যেগুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক ফায়ার করে, কোনো ইউজার এগুলোকে ফায়ার করছে না। আর ইউজার ইভেন্টস হলো সেই ইভেন্ট গুলো
যে ইভেন্ট গুলো একটা পার্টিকুলার ইউজার ফায়ার করে, সেই ইভেন্ট গুলো অটোমেটিক ফায়ার হয় না। ঠিক আছে? এখন আপনার মনে হতে পারে, রাহি ভাই ঠিক আছে সব বুঝলাম। সব বুঝলাম আমরা যে আমাদের ডেটা লেয়ারে বিভিন্ন ইভেন্ট এখানে স্টোর হয়। ঠিক আছে? বা ইভেন্ট রিলেটেড ইনফরমেশন স্টোর হয়। ঠিক আছে? আচ্ছা। কিন্তু একটু আগে আপনি বললেন যে এই ডেটা লেয়ার থেকে আমরা কি ডেটা কালেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি ইউজিং Google Tag Manager, তাই না? তাহলে আমরা এই ডেটা লেয়ার থেকে কিভাবে ডেটাটা কালেক্ট করবো রাহি ভাই? What is the way of collecting the data from the data layer using Google Tag Manager? তাই না? তাহলে আমি Google Tag Manager থেকে কিভাবে মানে ডেটা লেয়ার থেকে কিভাবে ডেটাটা কালেক্ট করব ইউজিং দ্য Google Tag Manager? তার জন্য Google Tag Manager এ একটা স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবলস আছে। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল কি? ১ম দিনে আমি বলেছিলাম ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবল ইস এ প্লেস where we can store a data for further use. তার মানে এই ডেটা লেয়ার থেকে ডেটা নেওয়ার জন্য আমাদের Google Tag Manager এ একটা স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল আছে বা একটা স্পেশাল টাইপ অফ বক্স আছে, যেই বক্সে আমি কি করতে পারি এই ডেটা লেয়ার থেকে ডেটা নিয়ে ওই বক্সের মধ্যে স্টোর করে রাখতে পারি। এর আগের দিনই বলেছিলাম ভ্যারিয়েবল ইজ এ প্লেস ওয়্যার উই ক্যান স্টোর এনি কাইন্ড অফ ডেটা। ইট ইজ কাইন্ড অফ এ এম্পটি বক্স, তাই না? তাহলে Google Tag Manager এর মধ্যে এক ধরনের বক্স আছে যেটাকে আমরা বলি ডেটা লেয়ার ভ্যারিয়েবল। ওই বক্সের মধ্যে আমরা কি করতে পারি? এই ডেটা লেয়ার থেকে যেকোনো ইনফরমেশন নিয়ে ওই বক্সের মধ্যে স্টোর করে রাখতে পারি। এবং পরবর্তীকালে কি করতে পারি? ওই বক্স থেকে ডেটা নিয়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারি। তাহলে এই ভ্যারিয়েবলটাকে কি বলে? ভ্যারিয়েবলটাকে বলা হয় ডেটা লেয়ার ভ্যারিয়েবল। ডেটা লেয়ার ভ্যারিয়েবল নামটার মধ্যে আমরা বুঝতে পারছি যে ডেটা লেয়ার মানে হলো ডেটা লেয়ার থেকে ডেটাটা নিবে। ওইজন্য এই ভ্যারিয়েবলটার নাম হলো ডেটা লেয়ার ভ্যারিয়েবল। সেটা কি রকম দেখতে হয়? এই যে আমরা এখানে একটা যদি স্ক্রিনশট দেখি, এই যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল। আমি Google Tag Manager এ গিয়ে যদি আপনি দেখাই, এখন আপনাদের মানে মাথা ঘুরিয়ে নিয়েন না আবার। আমি জাস্ট ডেমো দেখানোর জন্য আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো আমরা এখানে এক ধরনের ভ্যারিয়েবল পাই, সেটা হলো ডেটা লেয়ার, এই যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল। তার মানে এই ভ্যারিয়েবল ইউজ করে আমরা কি করতে পারি? আমাদের ডেটা লেয়ার থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি। এই বক্সটার মধ্যে স্টোর করে রাখতে পারি। তাই না? তাহলে আমরা এখানে কি বুঝলাম রাহি ভাই? হোয়াট ইস ডেটা লেয়ার? ডেটা লেয়ার কি? ডেটা লেয়ার এর মাধ্যমে আমাদের ডেটাটা কিভাবে ফ্লো হয় বা এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ফুল ডেটা ফ্লোটা কিরকম দেখতে হয় সেটা আমরা একটা জানলাম। তারপরে জানলাম আমাদের ডেটা লেয়ারটা ইন্টারনালি কিভাবে কাজ করছে। আমাদের এই যে মেকানিজমটা আমরা আলোচনা করলাম যে একটা ইভেন্টের ইনফরমেশন প্রিভিয়াস ইভেন্টের ইনফরমেশনের সঙ্গে এড হবে। এটা কতক্ষণ চলতে থাকবে সেই ইনফরমেশন আমরা জানলাম। ঠিক আছে? তারপরে আমরা কি জানলাম? তারপরে জানলাম আমাদের ডেটা লেয়ারে যত ধরনের ইভেন্ট আছে, সেই ইভেন্ট গুলোকে যদি আমরা ২ ভাগে ভাগ করি তাহলে ২ ধরনের ইভেন্ট পাই। একটা হলো অটোমেটিক আর একটা হলো ইউজার ইভেন্ট। সেগুলো কি সেগুলো আমরা জানলাম। তারপর আমাকে যদি Google Tag Manager ইউজ করে ডেটা লেয়ার থেকে কোনো ডেটা নিতে হয়, তাহলে Google Tag Manager এর মধ্যে এক ধরনের স্পেশাল ভ্যারিয়েবল আছে যেটার নাম হলো ডেটা লেয়ার ভ্যারিয়েবল। ওই ভ্যারিয়েবল ইউজ করে আমি ডেটা লেয়ার থেকে যেকোনো ইনফরমেশন কালেক্ট করে নিতে পারি এবং নিয়ে যেই জায়গায় আমি পাঠাতে চাই সেই জায়গায় আমি পাঠাতে পারি। তাহলে এটা আমাদের বুঝলাম। আচ্ছা, বোঝার পর আমি আজকে জাস্ট আপনাকে একটা সিম্পল ডেমো দেব। ঠিক আছে? তাই বলে এরকম নয় যে আমরা ট্র্যাকিং শুরু করে দিয়েছি। কেন কি? এর পরের দিন আমরা কি করব? এর পরের দিন আমরা বিভিন্ন ধরনের যে ট্রিগার আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব এবং আমাদের Google Tag Manager এ যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলস আছে সেগুলো আমরা জানবো। ট্রিগার আর ভ্যারিয়েবল কি? আমি এর আগের দিন বলেছিলাম ট্রিগার হলো দ্য কন্ডিশন। আপনি যখন Google Tag Manager কে কোনো একটা কাজ করতে বলবেন, Google Tag Manager উল্টো আপনাকে জিজ্ঞেস করবে, "ভাই আমি এই কাজটা কখন করব?" তো ওই কখন কন্ডিশনটাই হলো ট্রিগার। তো আমাদের Google Tag Manager এ কি ধরনের ট্রিগার আছে, কত ধরনের ট্রিগার আমরা ইউজ করতে পারি বা কন্ডিশন দিতে পারি, সেগুলো আমরা সম্বন্ধে এর পরের দিন আলোচনা করব। অনেক ধরনের ট্রিগার আছে, সেগুলো আমরা আলোচনা করব। সেরকম ভ্যারিয়েবলস কি? একটা বক্স, যেই বক্সে
আমরা কোনো ইনফরমেশন স্টোর করে রাখতে পারি। সেরকম আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে কত ধরনের ভ্যারিয়েবল আছে বা বক্স আছে সেগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে একটা বক্স আমরা আজকে আলোচনা করলাম, সেটা হলো ডেটা লেয়ার ভ্যারিয়েবল। যদি আপনি ডেটা লেয়ার থেকে কোনো ইনফরমেশন নিতে চান তখন আপনাকে এই ধরনের বক্স ইউজ করতে হবে টু কালেক্ট দ্য ডেটা ফ্রম দ্য ডেটা লেয়ার এন্ড স্টোর ইট। ঠিক আছে? তাহলে আমাদের এই ডেটা লেয়ার ভ্যারিয়েবল এখানে গেল। আচ্ছা, আমি জাস্ট আপনাদের একটু দেখাই যে ডেটা লেয়ারটা দেখতে কিরকম হয়। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস বলে দেই। আচ্ছা, আমাদের এই ফিল্ডে কাজ করতে গেলে আপনাদের কিছু ক্রোম এক্সটেনশন আপনাদের ইনস্টল করতে হবে। যেগুলো আপনার কাজে হেল্প করবে বা আপনার কাজের গতিকে একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে? কি ধরনের ক্রোম এক্সটেনশন আমি একটু বলে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। ১ম যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটার নাম হলো ডেটা লেয়ার চেকার প্লাস। ঠিক আছে? আচ্ছা, এই ক্রোম এক্সটেনশনটা আপনাকে কি হেল্প করবে? এই ক্রোম এক্সটেনশনটা আপনাকে হেল্প করবে যে একটা পার্টিকুলার ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা এটা চেক করার জন্য আপনাকে হেল্প করবে। মনে করেন আপনি যখন কাজ পাবেন রিয়েল লাইফে, তখন আপনাকে ক্লায়েন্ট কি বলবে? আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউআরএলটা আপনাকে দিয়ে দেবে। দিয়ে তো আপনাকে বলবে যে, "তুমি কি এই ওয়েবসাইটে ট্র্যাকিং সেটআপ করতে পারবে?" তখন আপনাকে ১ম যে স্টেপটা ফলো করতে হবে যে চেক করতে হবে যে আপনার ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা আপনাকে দিয়েছে, ওই ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা। ঠিক আছে? এটাই আমাদের ১ম স্টেপ। তাহলে আমি জানবো কিভাবে ডেটা লেয়ার আছে কিনা? তখন আমি কি করব? এই Chrome এক্সটেনশনটা ইউজ করব টু চেক যে আমার ওই ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা। কিভাবে চেক করতে হয় একটু দেখি। ঠিক আছে? আচ্ছা, ১ম এ আমরা কি করব? ওই Chrome এক্সটেনশনটা ইনস্টল করে নেব আমাদের ব্রাউজারে। করার পর ওটাকে আমরা পিন করে নেব। এই যে পিন। আমি ইনস্টল করে নিয়েছি, পিন করে নিয়েছি। হওয়ার পর আমি কি করব এই জায়গায়? আচ্ছা, হ্যাঁ, তো দেখেন ইনস্টল করে নিলাম। নেওয়ার পর আমি কি Chrome এক্সটেনশন এ এভাবে ক্লিক করব। হ্যাঁ? না ১ম এ আমি ওয়েবসাইটটা ওপেন করে নেব। যে ওয়েবসাইটে আমি চেক করতে চাচ্ছি যে এই ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা। তাহলে আমি এই আমার ক্লায়েন্টের এটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এই Chrome এক্সটেনশন এ ক্লিক করব এরকম। ঠিক আছে? করার পর যদি আমি এরকম লেফট সাইডে এরকম কিছু ইভেন্ট দেখতে পাই, এই যে এগুলোকে বলা হয় ইভেন্ট। বিভিন্ন ধরনের ইভেন্ট। ঠিক আছে? একটু আগে আমি বললাম না আমাদের ওয়েবসাইটে কিছু অটোমেটিক ইভেন্ট হয়। যেমন উইন্ডো লোডেড, তারপর হলো কন্টেইনার লোডেড, ইনিশিয়ালাইজেশন, ডম রেডি। একটু আগে আমি এই যে দেখালাম কি ইভেন্ট অটোমেটিক। ইনিশিয়ালাইজেশন, কন্টেইনার লোডেড, ডম রেডি, উইন্ডো লোডেড। দেখেন এখানেও কিন্তু ওই ইভেন্ট গুলো হয়েছে। কেন? কেন কি আমাদের ওয়েবসাইটে Google ট্যাগ ম্যানেজার কানেক্ট করা আছে। ওইজন্যই। ঠিক আছে? তাহলে এই যে ইনিশিয়ালাইজেশন, কন্টেইনার লোডেড, ডম রেডি, উইন্ডো লোডেড। এটা কিন্তু কোনো একটা ইউজার করেনি। এগুলো কিন্তু অটোমেটিক হয়েছে। কে করেছে? Google ট্যাগ ম্যানেজার। তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম কিছু ইভেন্ট আসছে। তার মানে আমার ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে, এনেবল আছে। ঠিক আছে? অথবা আমি কি করতে পারি? একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজ ওপেন করে নিতে পারি। ওই ক্লায়েন্টের যেকোনো একটা প্রোডাক্ট পেজ ওপেন করে নিতে পারি। যদি ওর ই-কমার্স বেসড ওয়েবসাইট হয় তাহলে একটা প্রোডাক্ট পেজ আপনি ওপেন করে নিবেন। করে নিয়ে ওই Chrome এক্সটেনশন এ আবার ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে আবার কোনো ইভেন্ট আসছে কিনা। স্পেসিফিক্যালি ভিউ আইটেম ইভেন্ট বলে। ভিউ আইটেম ইভেন্ট কখন হয়? মানে আমরা এগুলো জানবো যে ভিউ আইটেম ইভেন্ট কখন হয়। কখন ফায়ার করতে হয়, কখন হয়। যখন এখন মনে রাখেন জাস্ট ফর আইডিয়া যে যখন কোনো একজন ইউজার একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজ ওপেন করে, যেকোনো প্রোডাক্ট পেজ ওপেন করে তখনই আমাদের ডেটা লেয়ারে একটা ইভেন্ট আসে সেটার নাম হলো ভিউ আন্ডারস্কোর আইটেম। মানে একটা আইটেম ভিউ করা হয়েছে। ওইজন্য দেখেন আইটেম মানে হলো এটা একটা আইটেম, প্রোডাক্ট হলো একটা আইটেম। সেটা কি করা হয়েছে? ভিউ করা হয়েছে। তাই জন্য ভিউ আন্ডারস্কোর আইটেম মানে প্রোডাক্টটা ভিউ করা হয়েছে। এখন এই প্রোডাক্টের ইনফরমেশন কোথায় পাবো? এই যে ই-কমার্সটা যদি আমি ওপেন করি দেখেন ওই প্রোডাক্টটার যে কারেন্সি, প্রোডাক্টের যে প্রাইস, প্রোডাক্টের যে নাম, এই যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ক্যাটেগরি এই সবগুলো কিন্তু আমাদের ডেটা লেয়ারে আসছে। ঠিক আছে? তার মানে এরকম যদি আমি কোনো ইনফরমেশন এই Chrome এক্সটেনশন এ ক্লিক করার পর দেখতে পাই, তাহলে আমি বুঝতে পারবো যে না আমার যে ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইটটা দিয়েছে, সেই ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে। তারপরে আপনি নেক্সট স্টেপে যাবেন। যে আমরা কিভাবে ট্র্যাকিং ম্যাকিং করব সেগুলো পরে আমরা আলোচনা করব ধীরে, ধীরে। ঠিক আছে? তার মানে আমার এই Chrome এক্সটেনশনটা আমাকে কি হেল্প করবে? এই Chrome এক্সটেনশনটা আমাকে হেল্প করবে টু চেক ওয়েদার আমাদের ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা। আচ্ছা, এটা একটা ফিচার এই Chrome এক্সটেনশনের। 2nd ফিচার কি আছে এই Chrome এক্সটেনশনের? 2nd ফিচার আছে এই Chrome এক্সটেনশনের
সেটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে নয়, শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে। ঠিক আছে? তো সেই যখন আমরা শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে যাব, তখন আমরা দেখব যে ওই ক্ষেত্রেও আমাদের এই ক্রোম এক্সটেনশনটা অনেক হেল্প করবে। ঠিক আছে? স্পেসিফিক্যালি ডেটা লেয়ার চেক করার জন্য। যে একটা পার্টিকুলার শপিফাই ওয়েবসাইটে আমাদের ডেটা লেয়ার আছে কিনা। আপনার ক্লায়েন্ট মনে করেন আপনাকে একটা শপিফাই ওয়েবসাইট দিয়েছে। এখন আপনি জানতে চান ওই শপিফাই ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা। তো তখন আপনি যদি চেক করতে চান শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে, তখনও আপনাকে কিন্তু এই ডেটা লেয়ারটা আপনাকে হেল্প করবে টু চেক যে ওই শপিফাই ওয়েবসাইটে ডেটা লেয়ার আছে কিনা। ঠিক আছে? আচ্ছা। এইবার আমরা আরেকটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করব। সেটার নাম হলো এই যে এইটা। ঠিক আছে? কি এটা? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন। ঠিক আছে? এই যে এইটা। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা না, আমাদের এইটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন। ঠিক আছে? আচ্ছা। এইটা আমাদের কি হেল্প করবে? এইটা আমাদের হেল্প করবে যে যখন আমরা Google ট্যাগ ম্যানেজার ইউজ করব, তখন Google ট্যাগ ম্যানেজারে একটা ফিচার আছে যে আমি এখানে যেই ধরনের ট্র্যাকিং গুলো সেটআপ করলাম, মনে করেন আমি অনেক ধরনের ট্র্যাকিং সেটআপ করলাম। এখন এই ট্র্যাকিং গুলো সঠিকভাবে কাজ করছে কিনা, এই জিনিসটাকে যদি আমাকে চেক করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটটাকে কি করতে হবে? অ্যাজ এ ডিবাগ মোডে ওপেন করতে হবে। বা অনেকজন অনেক নামে এটাকে ডাকে, ডিবাগ মোড, প্রিভিউ মোড। ঠিক আছে? তো এই মোডে আমাদের ওপেন করতে হবে। তখন আমাদের এই যে তখন এই প্রিভিউ বলে একটা অপশন আছে দেখেন। এই প্রিভিউ বাটনে ক্লিক করলে কি হবে? আমাদের ওয়েবসাইটটা একটা ডিবাগ মোডে বা প্রিভিউ মোডে ওপেন হয়ে যাবে। তো এই যে ডিবাগ মোড বা প্রিভিউ মোড সঠিকভাবে যেন কাজ করে, তার জন্য আমাদের কি করতে হবে? এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। সেটার নাম হলো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন। ঠিক আছে? এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আপনি এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন, এটার মাধ্যমে আপনাকে ওই প্রিভিউ মোডের যে ফিচার্স গুলো আছে সেগুলো আপনি সুন্দরভাবে এই জায়গায় পাবেন। এবং এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন। সেটা হলো যে আপনি যে ওয়েবসাইটটা আপনাকে ক্লায়েন্ট দিয়েছে, এই ওয়েবসাইটে আগে থেকে কোনো গুগল ট্যাগ বা গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ ইনস্টল করা আছে কিনা। আর এগুলা এখন আলোচনা করেন না। মানে ভাবেন না, এগুলো আমরা দেখব ধীরে, ধীরে। এখন বলাটাও আপনাদের হবে। ঠিক আছে? মনে করেন আরো কিছু ফিচারস আছে ওই এক্সটেনশনে। এই এক্সটেনশনে আরো কিছু ফিচারস আছে, আমরা ধীরে, ধীরে দেখব। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে আমরা এই দুটো ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নেব। আরো অনেক ক্রোম এক্সটেনশন আছে। ধীরে, ধীরে আমরা জানবো। আর কি ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে হবে আমাদের যখন পার্টিকুলার সেই ট্র্যাকিং টা ইমপ্লিমেন্ট করব, তখন আমরা দেখব যে আমাদের আর কি ক্রোম এক্সটেনশন আছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা দেখব যে আমাদের Google ট্যাগ ম্যানেজার, আচ্ছা, এর পরের দিন আমরা দুটো জিনিস দেখব। আমি একটু বলে দেই। সেটা হলো যে আমাদের Google ট্যাগ ম্যানেজারে কি ধরনের ট্রিগার আছে, কি ধরনের ভ্যারিয়েবলস আছে, এই দুটো জিনিস দেখব। আর আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমাদের কাছে যদি কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করব বা কানেক্ট করব। আর আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ডেটা লেয়ার এনেবল করব। কেন কি আমাদের ডেটা লেয়ার এনেবল না করলে এই ইনফরমেশন গুলো কোথায় স্টোর হবে, তাই না? তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি যদি কোনো ওয়েবসাইট আমাদের কাছে থাকে, তাহলে ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ডেটা লেয়ার এনেবল করব। ঠিক আছে? এই দুটো দেখব। তার মানে আমাদের নেক্সট ক্লাসের টপিক হলো triggers and variables and how to enable data layer in a WordPress website and how to connect Google Tag Manager in a WordPress website. ঠিক আছে? ঠিক আছে তাহলে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এক করে হাত তোলেন। আমি এক করে বলছি। হুম, এক করে কোয়েশ্চেন করতে পারেন।